কমছে সঞ্চয়পত্রের সুদের হার, বাড়ছে মধ্যবিত্তের চিন্তার পারদ। সামাজিক নিরাপত্তাহীনতার শঙ্কা, বিনিয়োগের সুযোগ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তাগিদ। মতবিমতে শেষ বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনা। ট্রাম্পের শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্রেই বাড়বে পণ্যের দাম। ওয়াশিংটনকে সুবিধা দিতে দূরদর্শী হওয়ার পরামর্শ। ইঞ্জিন সংকটে ভুগছে রেলওয়ে পূর্বাঞ্চল। ৭২টির বিপরীতে মিলছে ৫৩টি। ২ রুটে ট্রেনে ১.৫ ঘন্টার শিডিউল বিপর্যয়। খুঁড়িয়ে চলছে কন্টেইনার, তেলবাহী রেলও। ৪ মাস ধরে বন্ধ টেকনাফ দিয়ে মিয়ানমারে আমদানি রফতানি। গুদামে পচে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার পণ্য। বিপাকে ব্যবসায়ীরা, নোটিশ পায়নি রাজস্ব বিভাগ। আরব দেশের খেজুর চাষ হচ্ছে খাগড়াছড়িতে। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। পাহাড়ের উপযোগী হওয়ায় বার্হি জাতের খেজুর বাগান করার পরামর্শ কৃষি বিভাগের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সঞ্চয়পত্রে সুদের হার কমার সঙ্গে সঙ্গে বাড়ছে মধ্যবিত্তের চিন্তার পারদ। মূল্যস্ফীতি সামাল না দিয়েই এই উদ্যোগে বাড়বে সামাজিক নিরাপত্তাহীনতা। তবে বাজারমুখী অর্থনীতির ধারাবাহিকতায় ভবিষ্যতে সুদের হার আরও কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাই আর্থসামাজিক নিরাপত্তার তাগিদেই অন্যান্য বিনিয়োগের সুযোগ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এমন পরিকল্পনা প্রয়োজন ব্যাংক খাতে। দেখব সেলিয়া সুলতানার রিপোর্ট। দৌড়ঝাঁপের জীবন থেকে নির্বিবাদী অবসর। সাদামাটা জীবনে সকাল একটু চা বিরতি, কাজ আর অবসরে জায়গা করে নেয়া ঔষধপত্র। সারা জীবনের সঞ্চয়ের বন্দোবস্তে এক টুকরো মানিয়ে গুছিয়ে চলা ভারসাম্যের জীবন। নিশ্চিন্তভাবে আমরা থাকতে পারি যে না, আমাদের কিছু একটা হইলেও আছে আমাদের নিজেদের বিপদের জন্য। কারো দানে নয়, নিজের অর্থ বিনিয়োগ করে একটু স্বস্তি খোঁজা মানুষগুলো জানেন একটু বৈরী হাওয়াতেই মধ্যবিত্ত থেকে নতুন দরিদ্রের খাতায় চলে আসতে পারেন সঞ্চয়পত্রের এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা। একসময় সোনালী ব্যাংকের সঞ্চয়পত্রের ডেস্কে প্রতিদিন ৫ থেকে ৭ কোটি টাকা নগদ লেনদেন হতো। এখন সেটি কমেছে, কারণ ডিজিটালাইজেশন হয়েছে, গতি বেড়েছে, সময় বাড়ছে। কিন্তু যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন বা করেন, তাদের কি আসলে জীবনের গতি বেড়েছে? তাদের জীবন কিন্তু সেই সঞ্চয়পত্রের উপরেই নির্ভরশীল। এরকম একটি হয়তো কাগজের মধ্যে। যদি আপনাদেরকে পরিসংখ্যানের কথা বলি, সর্বশেষ এপ্রিলে মার্চের তুলনায় সঞ্চয়পত্রের বিক্রির হার কমেছে ৭%। সঞ্চয়পত্র তুলে নিয়েছেন ২৬%। আর চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিলের যে নিট বিক্রি, সেটিও ঋণাত্মক। প্রশ্ন আসতেই পারে, সুদের হার কমিয়ে এই সঞ্চয়পত্রের বিনিয়োগ কি ব্যাংকে ফেরানো সম্ভব? কারণ আমরা জানি মজুরির সাথে মূল্যস্ফীতির একটি দীর্ঘদিন ধরে ব্যবধান চলে আসছে। পেনশন হোল্ডার, লো ইনকাম পেনশন হোল্ডার যারা এটার উপর ৮-১০ লাখ করে সেখান থেকে তারা একটা রিটার্ন নিয়ে সংসার পরিচালনা করছে, তাদের উপর নিশ্চিতভাবে এটার নেতিবাচক প্রভাব পড়বে। পভার্টি স্টিল ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব হচ্ছে নতুন করে একটা প্রায় ৩০ লক্ষের কাছাকাছি নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে আসবে আর কি। এই যখন পরিস্থিতি, তখন এদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করাটা আমার মনে হয় সরকারের একটা প্রায়োরিটি এজেন্ডার মধ্যে থাকা দরকার। সঞ্চয়পত্রের স্কিম অনুযায়ী এখন থেকে মুনাফার হার সর্বোচ্চ হবে ১১.৮২% থেকে ১১.৯৮%, যা আগে ছিল ১২.২৫% থেকে ১২.৫৫%। ফাইন্যান্স মিনিস্টার যারা আছেন তারা তো অনেকটা আগের গভর্নমেন্টের চেয়ে অনেকটা বেশি মার্কেট ওরিয়েন্টেড। আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আসার পরে ওই এক্সচেঞ্জেড মার্কেটাইজ করেছে, ইন্টারেস্ট রেটটা মার্কেটাইজ করেছে। সুতরাং তার অ্যানাদার স্টেপ এইটা হওয়া উচিত যে ডেফিনেটলি যে সঞ্চয়পত্র রেটও সে কমাইয়া দিবে। আগের মতোই ৭.৫ লাখ টাকার বিভাজন রাখা হয়েছে। সেক্ষেত্রে যাদের বিনিয়োগ এই সীমার নিচে, তাদের জন্য বেশি মুনাফা, ও যেসব সঞ্চয়পত্রের মূল্যমান ৭.৫ লাখ টাকার বেশি, তাদের জন্য তুলনামূলক মুনাফার হার কমবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আজ আমরা আলোচনা করব মধ্যবিত্তের জীবনমান ও সঞ্চয়পত্রের বিভিন্ন দিক নিয়ে। এজন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা MR এর নির্বাহী প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন।
স্যার এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আমরা দেখছিলাম রিপোর্টটি যে সঞ্চয়পত্র এবং সুদের হার ওঠানামা এবং এই ক্ষেত্রে মধ্যবিত্তের যে জীবনমানে প্রভাব, এই বিষয়টি আপনি যদি একটু বিশ্লেষণ করেন। দেখেন, একটা হলো যে এই স্টোরিতে যেটা আসছে যে সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে ব্যাংকে ফেরানো যায় কিনা, আমার মনে হয় না যে এইটা পলিসি মেকারদের উদ্দেশ্য। সবসময় আমরা দেখেছি যখন বাজারে যে সুদের হার ব্যাংকগুলোতে, তার থেকে যখন সঞ্চয়পত্রের সুদের হার বেশি থাকে, এটা সরকারের জন্য কিন্তু একটা বার্ডেন। কারণ গভর্নমেন্ট যখন সঞ্চয়পত্র কিনছে তখন অনেক বেশি পে করতে হচ্ছে বাজারের তুলনায়। অন্যদিকে আমরা যদি মানে আর্থিক বাজার বলি, হ্যাঁ, বা আমরা যদি বলি ইন্টারমিডিয়েটস বলি, আর্থিক খাত, তো সেখানেও দেখা গেছে যে গভর্নমেন্টের একটা হাই রেটে সাবসিডাইজ রেটে সুদ দেওয়াটা এটা একটা বিকৃতি তৈরি করে। তো সেজন্য সবসময় একটা ব্যাপার ছিল যে বাজারের সাথে যেন একটা সামঞ্জস্য থাকে সঞ্চয়পত্রের সুদের হারের, একটা বিষয়। এখন এখানে যে বিষয়টা আসছে যে যদি সঞ্চয়পত্রের যদি সুদের হার কমে যায় তাহলে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী কিংবা মধ্যমার যে মানুষ আছে তাদের উপর প্রভাব পড়বে কিনা, হ্যাঁ পড়বে। কিন্তু সেটাও আমাদের অর্থনীতির চিন্তায় সেটা হলো আমরা সুদের হার না বলে বলি প্রকৃত সুদের হার। একটা হলো যে আমার আর্থিক সুদের হার, এই যে এখন দিচ্ছে আমার 12%, 10%, 11%। আরেকটা আমরা বলি যে যে সুদটা পাচ্ছি তার থেকে যদি আমরা মূল্যস্ফীতির হারটা বাদ দিই, তো সেখানে আমরা বলি যে প্রত্যাশিত মূল্যস্ফীতি, এটা আমরা ধরে নিলাম যে মূল্যস্ফীতি। তো ওই মূল্যস্ফীতির হার যদি বাদ দেই তাহলে নেট যেটা থাকে সেটা প্রকৃত সুদের হার। ফলে আপনি একটা সময় দেখবেন যে সুদের হার কিন্তু অনেক কম ছিল, আবার মূল্যস্ফীতি অনেক বেশি ছিল। তখন কিন্তু প্রকৃত সুদের হার ছিল আপনার নেগেটিভ, নেতিবাচক ছিল। কারণ আমি যখন ব্যাংকে টাকা রাখলাম, 1 লাখ টাকা রেখে 1 বছরে যা পাবো, ওই 1 বছর পরে 1 লাখ টাকা দিয়ে 1 বছর আগে যা কিনতে পারতাম, হ্যাঁ, সুদে আসলে 1 বছরের পরে যা পাচ্ছি সেটা দিয়ে কিন্তু আগের সেই জিনিসপত্র কিনতে পারছিলাম না। কেন? কারণ ওই সুদ পাওয়ার পরেও ইনফ্লেশন এত বেশি ছিল সুদের তুলনায় যে আমরা আসলে লুজার হয়েছি। তো আমরা প্রকৃত সুদের হার কমে গেছে, তাই সুদের হারটা ওই পরিমাণে। এখন যেটা আপনি বলছেন যে যদি সুদের হার কমে যায় তাহলে আলটিমেটলি দীর্ঘমেয়াদে কিন্তু এর সাথে ইনফ্লেশনের একটা সম্পর্ক থাকবে। তো ইনফ্লেশন যদি আলটিমেটলি আনুপাতিক হারে দীর্ঘমেয়াদে কিন্তু বলছে, মধ্য এবং দীর্ঘমেয়াদে, একটু স্বল্প মেয়াদে হঠাৎ করে মনে হবে যে সুদের হার কমে গিয়েছে, ডেফিনেটলি তাদের আয় কমে যাবে। কিন্তু এরপরে মূল্যস্ফীতি এবং অন্যান্য যে আপনার প্যারামিটারগুলো আছে তার উপর নির্ভর করবে যে এর প্রভাবটা। কিন্তু যেই জিনিসটা হয় সাধারণ মানুষের ক্ষেত্রে, তারা মনে করে এই জায়গাটা বিনিয়োগ অনেক বেশি নিরাপদ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে রাখার ক্ষেত্রে। সেই জায়গাটা যখন সুদের হারটা কমে যায় তখন তারা একটা দুশ্চিন্তায় পড়ে। এই ক্ষেত্রে তাদের দিকে আপনার কি পরামর্শ? এখন যেটা আপনার হলো যে পরামর্শ তো একটা বিষয়, আর হলো যে আপনার যখন আমরা মনিটারি পলিসি বলি, হ্যাঁ, এই মুদ্রানীতির ক্ষেত্রে এটা জেনারেলাইজ। আমি যদি সুদের হার কমাই সবাই এর সুবিধা অসুবিধা ভোগ করবে, যদি বাড়াই সবাই সুবিধা অসুবিধা ভোগ করবে, আলাদা করে কম্পার্টমেন্টালাইজ কিছু করা যায় না। হ্যাঁ, মাঝে মধ্যে যেটা হয় যে হ্যাঁ কৃষি ঋণের যে আমরা একটু ভর্তুকি দিয়ে একটু কম রেটে দিতে পারি, কনসেশনাল ঋণ, এগুলো হতে পারে। কিন্তু সাধারণত মুদ্রানীতির যে পলিসিগুলো সবাইকে প্রভাবিত করে। ফলে ওই যে আপনি যেটা বলছেন প্রান্তিক জনগোষ্ঠী যারা, তাদেরকে যদি সাপোর্ট দিতে হয় অন্য একটা মেকানিজম নিয়ে দিতে হবে। অথবা যদি আমরা যদি কন্ট্রোল করতে পারতাম তাহলে এই সঞ্চয়পত্রের ক্ষেত্রেও একটা লোয়ার ধাপে, কোন একটা ধাপে আমরা যদি এই রেটটা একটু ভিন্নভাবে করতে পারতাম, কিন্তু সেটা আবার বাংলাদেশের ক্ষেত্রে মানে বাস্তবায়ন করাটা খুব কঠিন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বড়রা আবার বিভিন্ন নামে সুযোগ নিতে পারে, বিভিন্নভাবে আপনার কর্পোরেট ট্রানজাকশন সুবিধা নাই, এগুলো আমরা অতীতে দেখেছি। সেই হিসাবে এটা পলিসি হিসেবে হয়তো একটাই থাকছে, এখানে আলাদা করে স্ল্যাব করে কিছু করা হচ্ছে না। এবং অবশ্যই আপনার যদি এমন হয় যে মূল্যস্ফীতি কমে আসে আর সুদের হারটা যদি একই জায়গায় থাকে বা একটু বাড়ে, সেটা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে বা মধ্যমায়ের মানুষকে সহযোগিতা করবে। কিন্তু এখন যেহেতু অর্থনীতির বড় দাগে আপনার ধরেন সামষ্টিক অর্থনীতির অনেকগুলো সূচককে ফিক্স করতে হবে, যেমন প্রবৃদ্ধিটা আলটিমেটলি একটা জায়গায় ধরে রাখতে হবে, আমাদের কর্মসংস্থান যেটা সেটাকেও কিন্তু একটা জায়গায় আলটিমেটলি এটাকে মানে এনার্জাইজ করতে হবে, একটুখানি বাড়াইতে হবে কর্মসংস্থানের যে গতিটা। তো সেগুলো চিন্তা করলে আমরা মনে করি যে মূল্যস্ফীতির যে জায়গাটা, সেই জায়গাটা হয়তো একটুখানি গভর্নমেন্টকে কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু সে জায়গাটাই আমার মনে হয় যে যেটা গভর্নমেন্টের একটা ফোকাস আছে, যে এসেনশিয়াল পণ্য যেগুলো আছে নিত্যপণ্য, সেখানে কয়েকটা পণ্যের ক্ষেত্রে যদি আমরা ওই ট্যাক্স মানে শুল্ক থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে যদি আমরা একটু ছাড় দিতে পারি, ওগুলো যদি একটা রিজনেবল লেভেলে তারা কিনতে পারে, ওই একটু যদি আপনার স্টেবল থাকে, প্রাইসটা একটু নিচে লেভেলে থাকে। এবং দেখবেন বাংলাদেশের মানে গভর্নমেন্ট কিন্তু একদম আপনার অনেক বছর ধরে আপনি দেখবেন যে কৃষিতে যে ভর্তুকি দেওয়া হয় সেই ভর্তুকির ফলটা কিন্তু রাইসের যে দাম তার উপরে পড়ে। সেজন্য আপনি যদি 71 থেকে আপনার প্রত্যেকটা পণ্যের দাম দেখেন, গরুর মাংসের দাম, তেলের দাম, চালের দাম, এগুলো দেখেন, তখন দেখবেন যে চালের দামটা কিন্তু আনুপাতিক হারে অনেক কম আছে, সে হারে কিন্তু বাড়ে নাই।
বরং প্রকৃত দাম হয়তো বলতে গেলে কমে গিয়েছে, এরকম হতে পারে। তো সেজন্য ওই কিছু পলিসি আপনার নিতে হবে যে ওভারঅল আপনার সামষ্টিক অর্থনীতির যে আমাদের যে টার্গেট সেগুলোকে কম্প্রোমাইজ না করে আমাদের মধ্যম এবং প্রান্তিক মানুষকে কীভাবে সহায়তা দেওয়া যায় সেটা হয়তো একটু ডিফারেন্ট প্যাকেজে, অনেক ক্ষেত্রে হয়তো এটা ফিসক্যাল পলিসিতে আসবে, হয়তো মনিটারি পলিসিতে থাকবে না। সেক্ষেত্রে স্যার অনেকেই বলছেন যে এই যে সঞ্চয়পত্রের ক্ষেত্রে যেই পলিসি নেওয়া হয় বা নেওয়া হচ্ছে সেটি সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। না, ওইটা আমি বললাম যে যারা কিনা আপনার নিম্ন আয়ের মানুষ, ঠিক আছে, তো তাদের আপনার দেখা যাচ্ছে এখানে একটু ইনকাম বেশি থাকলে তারা একটু তাদের যে কনজামশন যেটা মানে বেয়ার মিনিমাম যে কনজামশনটা সেখানে তাদের সুবিধা হয়, ফলে সেখানে তো টান পড়বেই। তো সেজন্য আমি বলছি যে একটা হলো আপনার ওএমএস থেকে শুরু করে ওই রকম যে আপনার উইন্ডোগুলো আছে সেখানকার যদি আপনার এলিগেশন বাড়ানো যায়, তাদেরকে যদি লম্বা সময় ধরে বেশি পরিমাণে সহায়তা দেওয়া যায় সেটা একটা উপায়। আরেকটা উপায় যেটা বললাম যে বাজার দাম যেটা কিছু পণ্যের সেটা যদি একটু কমিয়ে রাখা যায়, হ্যাঁ, কিছু পলিসি দিয়ে, সেটা আরেকটা উপায়। ফলে আরেকটা ক্ষেত্রে দেখা যায় এই যে স্ল্যাব রাখা, যে এত সংখ্যকের পরে একটু ইন্টারেস্ট কম যাবে, এত সংখ্যকের পরে ইন্টারেস্ট আবার একটু কমে যাবে, এটার ক্ষেত্রে সরকারের সুবিধা বা যিনি রাখেন তার অসুবিধা। আমার ধারণা সরকারের দিক থেকে ইন্টেনশন সবসময় থাকে যে কিভাবে একটু প্রান্তিক মানুষকে একটু আলাদা বেশি দেওয়া যায়, কিন্তু এটার সুবিধা অন্যরা নিয়ে নেয়। শুধু সুবিধা নেয় না, অনেক সময় দেখা যাচ্ছে একদম ডিজাইন করা যে আপনার কিছু আপনার সেফটি নেট প্রোগ্রাম আছে। আপনি জানেন কোভিডের সময় কিন্তু আলটিমেটলি এটাকে স্টপ করতে হয়েছে, কেন? কারণ যাদের কাছে যাওয়ার কথা তাদের কাছে যাচ্ছিল না। তো এইগুলো কিছু ব্যাপার আছে বলে আমরা ওই স্ল্যাব করে আলাদা করে দেওয়ার সুযোগটা যদি অনেক বেশি অপব্যবহার হয়। স্যার, এই আলোচনা আমরা আবার ফিরবো, তার আগে আমরা একটু যাব পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার বিচার ও চাঁদাবাজি দখলদারি বন্ধের দাবিতে শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন চলছে। আমরা একটু ওই ব্রিফিংয়ে সরাসরি যাই। সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেলের শব্দ শুনে তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, অথচ এই ছাত্র দলের নেতাকর্মীরা, এই চুম্পির নেতাকর্মীরা যখন ছাত্ররা জুলাই গণ অভ্যুত্থানে তাদেরকে ডাক দিয়েছে হাসি মুখে তখন গুলি খেয়েছে। এর কারণ কি? এর কারণ যখন পল্টনে যারা স্টেজে বসেছিল ওই স্টেজের যে লিডারশিপ, সেই লিডারশিপের উপর এই বিএনপির এই ছাত্রদল, এই যুবদলের নেতাকর্মীরা আস্থা রাখতে পারে নাই, তাই তারা ওই সময় পল্টন ছেড়ে দিয়েছে। অথচ এই ছাত্রদের এই জুলাই গণ অভ্যুত্থানের যে নেতৃত্ব, তাদের এই নেতৃত্বের উপর আস্থা রেখে তারা দুই হাত বুকে প্রসারিত করে, আপনারা ওয়াসিমকে দেখেছেন, আপনারা আবু সাইদকে দেখেছেন, আপনারা মুগ্ধকে দেখেছেন, বিএনপি 400-র অধিক তাদের শহীদের নাম দিয়েছে, তারা কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে এই লিডারশিপকে কেন্দ্র করে। এর কারণ এই মানুষগুলাও জানে, যারা পল্টনে ছিল তারাও জানে, তাদের স্টেজে যে লিডারশিপটা বসে রয়েছে এই লিডারশিপেরা স্বৈরাচারী শেখ হাসিনার সাথে অনেকেই চুক্তি করে আতাত করে তাদের ব্যবসা টিকিয়ে রেখেছে। তাই দেখা গিয়েছে অনেকের অনেক কিছু হলো, তৃণমূলের কর্মীরা যখন বাড়িতে যেতে পারতো না, বছরের পর বছর জেলে পৌঁছতে হতো, এরা আরাম আয়েসে তাদের জীবন কাটিয়েছে। ঠিক, আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের আকাঙ্ক্ষা থেকে আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি। পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার বিচার ও চাঁদাবাজি দখলদারি বন্ধের দাবিতে শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলনে আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম। আমরা ছিলাম এই সময়ের বাণিজ্যে, কথা বলছিলেন হেলাল উদ্দিন স্যার। স্যার, আমরা আলোচনা ছিলাম যে এই যে সামাজিক নিরাপত্তা এবং সঞ্চয়পত্র, সেক্ষেত্রে স্ল্যাবের ইস্যুটা নিয়ে আপনি বলছিলেন। না, একটা দেখেন আপনার ওই যে স্ল্যাব দিয়ে যেটা হয়, স্ল্যাব করে ওই অ্যাবিউজিভ বেশি হয়, যে যাদের উদ্দেশ্যে করা তাদের থেকে যাদের উদ্দেশ্যে করা না তারা দেখা সেই সুবিধা নাই। এখন সরকার যদি আপনার, আমি আগে বলেছি আপনাকে যে সঞ্চয়পত্রের সুদের হার যদি বাজার থেকে বেশি রাখা হয়, সরকারের বাজেট ব্যবস্থাপনায় কিন্তু একটা চাপ থাকে, সরকার সে চাপ নেবে। এই ক্ষেত্রে এনআইডি, তারপর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, ট্যাক্স ফাইল সবগুলোকে একসাথে করে যাদের সুযোগ দেওয়ার কথা সেভাবে কোনো ব্যবস্থাপনা কি এখন চালু করা যায় না? এ পর্যন্ত আমরা দেখেছি যে অ্যাভেলেবল যে টেকনোলজিক্যাল সাপোর্ট, সেই সাপোর্টে হয় না। এখন সরকার দিতে চিন্তা ভাবনা থাকতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় যেটা তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে পৃথিবীর বিভিন্ন দেশে যেটা হয় যে আমার একটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেট মানে ক্যাপিটাল মার্কেট, আর একটা হলো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট মানে ব্যাংকস। ফলে ব্যাংকে যখনই সুদের হার কমে যায় তখন হয় কি আপনার শেয়ার বাজার চাঙ্গা হয়, ঠিক আছে। আবার যখন শেয়ার বাজারে থাকে তখন আপনাদের লোকজন ব্যাংকের দিকে যায়। বাংলাদেশে যেটা হয়েছে যে কম্পিটিং দুইটা সোর্স, যে একটা হলো আপনার ক্যাপিটাল মার্কেট আর একটা হলো আপনার ব্যাংক। তো এখন সুদের হার কমে গেলে মানুষের ক্যাপিটাল মার্কেটে যাওয়ার কথা, এবং যারা কিনা ওই সুবিধাটা নিতে চায় তাদের বিকল্প হওয়ার কথা সঞ্চয়পত্র না, ক্যাপিটাল মার্কেট। ফলে আমার কাছে মনে হয় যে
এই কাঠামোর মধ্যে ক্যাপিটাল মার্কেট তো ওইরকম শক্তিশালী বা বিশ্বাসযোগ্য হতে তাহলে পারেনি। আমার চিন্তা করতে হবে যে যেখানে আমার সামষ্টিক অর্থনীতির যে পলিসি সেটা আমার অর্থনীতির সব কিছু মিলিয়ে ব্যালেন্স, সেই জায়গাটাই সাপোর্ট দিতে গেলে ওটাকে ডিস্টর্ট করলে এটা একটা প্রভাব থাকে, আর ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট করা যায় না, আলাদা করে করতে গেলে অন্যান্য জায়গায় আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিটেও কিন্তু মানুষ অনেক সময় নানা ধরনের অনিরাপত্তা অনিশ্চয়তার মধ্যে থাকেন। না, ওইটা আপনাদের ব্যাংকের ক্ষেত্রে যেটা হচ্ছে যেটা ব্যাংকের ক্ষেত্রে যদি কোনো একটা ব্যাংকে একটু দুর্বলতা থাকে, সেখানে কিন্তু গভর্নমেন্টের দিক থেকে এবং সেন্ট্রাল ব্যাংকও বলছে যে কোনো ব্যাংক বসে যাবে না, বা ব্যাংক বসে গেলে প্রিন্ট করে সাপোর্ট দেওয়া যেটা সেগুলো আছে। ক্যাপিটাল মার্কেটে কিন্তু সেটাও নাই। ফলে আমার কাছে মনে হয় যে এইটা একটু হাইলি চিন্তা করা উচিত যে কিভাবে কম্পিটিং একটা সোর্স হতে পারে বিনিয়োগের জন্য এই ক্যাপিটাল মার্কেট, এটাকে কিভাবে স্টেবল করা যায় পৃথিবীর বিভিন্ন দেশে যেরকম হচ্ছে। সেটা হলে আমাকে আর ম্যাক্রো ইকোনমিক যে টুলগুলো আছে, ব্রড যে অবজেক্টিভগুলো আছে, প্রবৃদ্ধি এবং ইনফ্লেশন বা অন্যান্য যে রিজার্ভ থেকে শুরু করে, ওই জায়গাটাতে আমাকে ইমব্যালেন্স তৈরি করতে হবে না, মানে প্রান্তিক জনগোষ্ঠীকে হেল্প করার জন্য। স্যার অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে এবং দর্শকদেরকেও। আমরা ছিলাম এই সময়ের বাণিজ্যের আলোচনা চলছিল সঞ্চয়পত্রে মধ্য যারা আছেন, যারা এটা রাখেন তাদের নিরাপত্তা এবং নানা ধরনের স্ল্যাব, ইন্টারেস্ট এবং ডিপোজিটের ক্ষেত্রে নিরাপত্তা এবং সবকিছু নিয়ে আলোচনায় ছিলাম আমরা। যুক্ত হয়েছিলেন এমআর এর নির্বাহী প্রধান হেলাল উদ্দিন স্যার। মতবিমতে শেষ হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার তৃতীয় দিনের শুল্ক আলোচনা। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কথা জানানো হয়েছে। দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে, তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। খুব দ্রুতই সেই সময় ও তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী বাণিজ্য নিরাপত্তা উপদেষ্টা। এদিকে বিশ্বব্যাপী মার্কিন শুল্ক চাপে মার্কিন বাজারে বেড়ে যাবে আমদানি পণ্যের দাম, যা বাড়িয়ে দেবে দেশটির ভোক্তা ব্যয় মূল্যস্ফীতি। এমন নানা সমীকরণ বিশ্লেষণে ট্রাম্প প্রশাসন 2 বছরের মধ্যে কৌশল পাল্টাতে বাধ্য হবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। তাই বাণিজ্য আলোচনায় ওয়াশিংটনকে সুবিধা দেওয়ার ক্ষেত্রে কৌশলী হওয়ার পরামর্শ তাদের। অন্যদিকে বিকল্প বাজার তৈরি না হওয়া পর্যন্ত টিকে থাকতে সরকারের বিশেষ নীতি সহায়তা চান দেশের উদ্যোক্তারা। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ। দেশটির ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের তথ্য, গেল জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল 3%, এরপর টানা কমে এপ্রিলে নামে 2.3%। ওই মাসেই আসে শুল্ক বৃদ্ধির মার্কিন ঘোষণা। That's tariffs charged to the USA, including currency manipulation and trade barriers. পরের মাস মেতে মার্কিন নাগরিকদের ভোক্তা ব্যয় বেড়ে দাঁড়ায় 2.4%, অথচ মূল্যস্ফীতিকে 2% আটকে রাখতে চায় ফেডারেল রিজার্ভ। এর মধ্যেই 1 আগস্ট থেকে সর্বনিম্ন 15 থেকে 20% বাড়তি শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা আগামী মাস থেকে খুব সহজেই বাড়িয়ে দিবে যুক্তরাষ্ট্রের ভোক্তা ব্যয় ও মূল্যস্ফীতি। অবধারিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের দাম বাড়বে এবং আমরা সেটা ইম্প্যাক্ট দেখব যে দাম যদি বাড়ে তাদের মূল্যস্ফীতি বাড়বে, আবার তাদের মার্কেট ছোট হয়ে যাবে, কাজে সেখান থেকে তাদের ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবে, আমরা যারা সাপ্লাই আছে আমরা তারাও ক্ষতিগ্রস্ত হবো আর কি। কাজে এটা একটা ইম্প্যাক্ট হবে ভয়াবহ। যেমন এটি কার্যকর হলে দেশটির বাজারে দ্বিতীয় তৃতীয় শীর্ষ যোগানদাতা ভিয়েতনাম ও বাংলাদেশি পোশাক আমদানিতে ব্যয় বাড়বে 20 থেকে 35%। যুক্তরাষ্ট্রের চাহিদার 1/3 যোগান দেওয়া ব্রাজিলিয়ান কফির দাম বাড়বে 50%। কানাডা থেকে আমদানি করা গাড়ি ও বিভিন্ন শিল্প পণ্য আমদানিতে খরচ বাড়বে 35%। এই পলিসি নিজ দেশের নাগরিকদের দৈনন্দিন ব্যয় বাড়িয়ে দিয়ে বিশ্বব্যাপী উচ্চ শুল্ক আরোপের এই যুদ্ধ দীর্ঘমেয়াদে ট্রাম্প টিকিয়ে রাখতে পারবে না বলেই মনে করেন অর্থনীতিবিদরা। এরকম উচ্চ শুল্ক এতগুলো দেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সময় রাখতে পারবে না। এটা যদি তারা রাখতেও চায় 1 বছর 2 বছরের মধ্যে এটার যে এক্সট্রিম নেগেটিভ ইম্প্যাক্ট আছে সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেও এটা পড়া শুরু করবে। কাজে তাদেরকে কিন্তু সেই পলিসি হতে বের হয়ে আসতে হবে। বেনিফিট দেওয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে দেওয়া উচিত অবশ্যই। এই অবস্থায় এই শুল্ক যুদ্ধে টিকে থাকতে বিকল্প তৈরিতে সরকারকে পাশে চান উদ্যোক্তারা। বেসিক প্রোডাক্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ভলিউম টু ভ্যালুর দিকে আমাদেরকে মুভ করতে হবে। এই জায়গাটার জন্য ফাইন্যান্সিয়াল সিস্টেমের সাপোর্ট খুবই প্রয়োজন। দিস ইজ হাই টাইম উই নিড টু আমাদের নিজেদের ডোমেস্টিক এই সাপোর্টগুলো আমাদেরকে অ্যাসিওর করতে হবে যাতে ম্যানুফ্যাকচারাররা উইথ ব্রিদিং স্পেসটা পায়। উদ্যোক্তারা বলছেন এখন দেখার বিষয় মার্কিন ভোক্তা ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের এই শুল্ক বৃদ্ধির চাপ রপ্তানিকারকদের কাঁধে কতটা চাপিয়ে দেন দেশটির আমদানিকারকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর।
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারে পণ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে টানা 4 মাস। গুদামে পড়ে থেকে পচে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার পণ্য। অথচ বন্দরের কার্যক্রম বন্ধ নিয়ে কোনো নোটিশও পায়নি রাজস্ব কর্মকর্তারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। টেকনাফ স্থলবন্দর, পুরো বন্দর পড়ে আছে ফাঁকা। নাপ নদীর জেটিতেও নেই পণ্য বোঝাই ট্রলার কিংবা জাহাজ, নেই ব্যবসায়ীদের আনাগোনা। টানা 4 মাস ধরে বন্ধ মিয়ানমারে পণ্য আমদানি রপ্তানি। ব্যবসায়ীদের দাবি, মিয়ানমারের রপ্তানির জন্য মজুত করা কোটি কোটি টাকার সিমেন্ট ও আলু নষ্ট হয়ে গেছে। কী কারণে সীমান্ত বাণিজ্য বন্ধ হলো কিছুই জানেন না তারা। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শতাধিক আমদানি রপ্তানিকারক। আলু ছিল প্রায় 14-15 গাড়ি, সেগুলো এখন বর্তমানে পৌঁছে গেছে। অর্ধ কোটি টাকার উপরে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। 4 মাস বন্দরের কার্যক্রম বন্ধের কারণে আয়ের পথ বন্ধ 1,500 শ্রমিকের। 5-6 মাস ধরে আমাদের এখানে বন্ধ হওয়ার কারণে আমাদের শ্রমিকগুলা মাছগুলা সব বেকার। টেকনাফ বন্দরে 22-23 অর্থ বছরে 640 কোটি টাকা, 23-24 অর্থ বছরে 404 কোটি টাকা ও 24-25 অর্থ বছরে 110 কোটি টাকা রাজস্ব আদায় হয়। কিন্তু গেল 4 মাসে পায়নি কোনো রাজস্ব। বন্ধের কারণ এটা মূলত আমদানি রপ্তানিকারক এরাই বলতে পারবে, আমাদের কাছে সঠিক আসলেই কোনো তথ্য নেই। কক্সবাজার চেম্বার অব কমার্স মনে করছে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। এটা যদি কোনো ধরনের মেকানিজম ডেভেলপ করা যায় তাহলে হয়তো ব্যবসায়ীরাও বাঁচবে, দেশের পণ্যগুলো রপ্তানি হতে পারে। সীমান্তে চোরাচালান নিরুৎসাহিত করতে 1995 সালে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সীমান্ত বাণিজ্য চালু হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পায়রা সমুদ্র বন্দরে প্রায় 90% কাজ শেষ। আগামী বছরের মাঝামাঝি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। বিস্তারিত জানাতে এই মুহূর্তে পায়রা সমুদ্র বন্দরে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। পায়রা বন্দরে যদি বলি যে প্রায় 90% কাজ শেষ, ইতিমধ্যে কিন্তু শুধু বাকি আছে একটি হচ্ছে রাস্তা অভ্যন্তরীণ এবং পাশাপাশি রয়েছে সাথে হচ্ছে যে একটি ব্রিজ। এই দুটি কাজ ছাড়া কিন্তু মোটামুটি এবং ইকুইপমেন্ট বসানো, এই কাজগুলো ছাড়া কিন্তু মোটামুটি কার্যক্রম অবকাঠামোগত যে নির্মাণ কাজ সেটি কিন্তু শেষ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি সংশ্লিষ্ট যে পাইলটদের যাতায়াত সব কিছু মিলে এরকম কিন্তু কয়েকটি জাহাজ এখানে নোঙর করে রাখা আছে এবং আমরা বন্দরে যে প্রতিটি লরি এবং হচ্ছে এগুলো যে খালাস করা হবে বন্দর, সেটির জন্য কিন্তু জেটিতে যেটি বসানো হবে তার একটি কিন্তু বলা চলে যে এখানে বেসিনপত্র ইকুইপমেন্টের মধ্যে কিছু অংশ কিন্তু আমরা চলে আসছে, যেটি একটু রাখাতে আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু বলা চলে যে যখন বন্দরটি নির্মাণ কার্যক্রম শেষ হবে সেগুলো বসানো হবে পণ্য খালাসের ক্ষেত্রে। সেক্ষেত্রে অন্যান্য যে ইকুইপমেন্ট সেটি কিন্তু আগামী 1 বছরের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে এবং রাস্তা এবং ব্রিজের কাজ অভ্যন্তরীণ যেটি রয়েছে নির্মাণাধীন সেটি কাজ শেষে আগামী বছরের মাঝামাঝি অর্থাৎ জুনের পরপরই কিন্তু এই বন্দরটি পূর্ণাঙ্গভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ এবং এর মধ্যে দিয়ে কিন্তু বাণিজ্যিক কার্যক্রম যেটি শুরু হওয়ার কথা, এই দক্ষিণ এশিয়ার একটি সমুদ্র বন্দর এবং বাংলাদেশের জন্য 3য় সমুদ্র বন্দর হিসেবে যেটি পায়রা সমুদ্র বন্দর, সেটি কিন্তু কার্যক্রম শুরু হবে এবং বাণিজ্যিকভাবে কতটা ইফেক্টিভ এবং কতটা ইকোনমি করা যাবে সেটি কিন্তু নিয়ে এখন প্রস্তুতি এবং পরিকল্পনা কিন্তু চলমান রয়েছে এবং ব্যবসায়ীদের স্বার্থে কতটা ব্যবসায়ী বান্ধব করে গড়ে তোলা যাবে এই বন্দর, সেটি কিন্তু এখন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং একই সঙ্গে ভাঙ্গা এবং কুয়াকাটার যে 6 লেনের রাস্তা উন্নীতকরণ সেটিও কিন্তু দ্রুত নির্মাণ কাজের একটি পরিকল্পনা কিন্তু করার কথা রয়েছে। তো আমার কাছে এই ছিল পায়রা বন্দর থেকে নির্মাণ যজ্ঞের সবশেষ। পায়রা সমুদ্র বন্দর নির্মাণ কাজের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম, সেখানে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য প্রতিদিন কমপক্ষে 72টি ইঞ্জিনের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র 53টি। এতে ইঞ্জিনগুলোর যেমন বিশ্রাম মিলছে না, তেমনি প্রতিটি ট্রেনকে 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে চলতে হচ্ছে। একইভাবে ইঞ্জিন সংকটের মুখে বিপর্যস্ত হচ্ছে কন্টেইনার এবং তেলবাহী ট্রেন চলাচলও। সাক্ষর টিভির ক্যামেরায় কমলদের রিপোর্ট। গণ আন্দোলনে পতিত সরকারের শাসনামলে রেলওয়ের উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট হলো, কেনা হয়নি প্রয়োজনীয় তেমন কোনো যন্ত্রপাতি। বিশেষ করে চাহিদা অনুযায়ী লোকোমোটিভ কিংবা ট্রেনের ইঞ্জিন না কেনায় বর্তমানে সংকট মারাত্মক আকার ধারণ করেছে। শুধুমাত্র রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে অন্তত 72টি ইঞ্জিনের প্রয়োজন।
তার বিপরীতে প্রতিদিন ইঞ্জিন পাওয়া যায় মাত্র 53টি। বাজেট ঘাটতির কারণে মালামাল যথাসময় কেনা যাচ্ছে না, যার কারণে এই মেইনটেনেন্স কাজটাও ঠিকমতো করা যাচ্ছে না। কন্টেনারবাহী ট্রেনের পাশাপাশি জ্বালানি তেলবাহী ওয়াগনের জন্য প্রতিদিন 13টি ইঞ্জিনের চাহিদার বিপরীতে মিলছে 5টি ইঞ্জিন। চট্টগ্রাম সিলেটমুখী ট্রেন আর চট্টগ্রাম জামালপুরমুখী ট্রেন, এই দুটি ট্রেনগুলো ইঞ্জিন সংগ্রহের জন্য প্রায় সময় বিলম্বে ছাড়তে হয়। একটি লোকোমোটিভ ট্রিপ শেষ করে পুনরায় ট্রিপে যাওয়ার আগে অন্তত 45 মিনিট মেইনটেনেন্স এবং ফুয়েল ইন্সপেকশন করতে হয়। পরবর্তী 45 মিনিট চলে এলএম চেকিং, আর 72 ঘন্টা পর 6 ঘন্টা পুরো ইঞ্জিন শাটডাউন রেখে ইঞ্জিন পরীক্ষা করতে হয়। কিন্তু ইঞ্জিন সংকটের কারণে তা সম্ভব হয়ে উঠছে না। এদিকে ইঞ্জিন সংকটের কারণে ঢাকা কমলাপুরগামী আইসিডিতে কন্টেনার পরিবহনে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর। যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো আইসিডি কন্টেনার আবার জমে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেজন্য আমরা চিঠি দিয়েছি রেল কর্তৃপক্ষকে যাতে ইঞ্জিন সংখ্যা বাড়ায়। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রতিদিন 250-এর বেশি যাত্রীবাহী আন্তনগর, লোকাল, কমিউটার, গুডস ট্রেন হিসেবে পরিচিত জ্বালানি তেল কন্টেনারবাহী ট্রেন চলাচল করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যুব দলের সংবাদ সম্মেলন চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। দায়বদ্ধতা ও জবাবদিহিতার জায়গা থেকে যা কিছু প্রয়োজন আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি, কিন্তু এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। এর কারণ আমাদের বোধগম্য নয়। গণমাধ্যমে মামলার এজাহারে উল্লেখিত বাদীর মেয়ে বলেছেন, মামলার এজাহারে খুনের সাথে সরাসরি সম্পৃক্ত 3 জন খুনিকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরপরাধ 3 জনকে আসামি করেছে। ঘটনার 60 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও খুনিদের খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না, এটা একটা বিরাট প্রশ্ন ও রহস্য। এবং আপনাদের মাধ্যমে আমরাও জানতে চাই, কারা কেন এই 3 জন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য 3 জনকে আসামি করলো, এটা আমরা জানতে চাই। কারা করলো, কেন করলো, এটা জানতে চাই। আর ঘটনাটি বুধবারের, গতকালকে শুক্রবার এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। 2 দিন আগের ঘটনা কেন গতকালকে প্রচার হলো, এর পিছনে কারা জড়িত সেটাকেও খুঁজে দেখতে হবে। আপনাদের মাধ্যমে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে, দেশের জনগণের কাছে এই প্রশ্নটি রাখছি এবং এইটার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরাও দাবি জানাচ্ছি। আপনারা জানেন, গত 5ই আগস্ট দীর্ঘ 1.5 যুগের অবর্ণনীয় নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, 16 লাখ গায়েবী মামলা, ইতিহাসের বর্বরতম ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে দেশ ও জাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মুক্তি লাভ করে এই দীর্ঘ। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যুব দলের সংবাদ সম্মেলনে আমরা সরাসরি যুক্ত ছিলাম। পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় র্যাবের হাতে 2 জন গ্রেফতারের বিষয়ে রাজধানী কারওয়ান বাজারে সংস্থা মিডিয়া সেন্টারে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সংগঠিত হয়েছে, সেই ক্ষেত্রেও আমরা সেই আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। আমাদের ঢাকা শহর সহ বিভিন্ন শহরে আমরা কিশোর গ্যাংয়ের একটা তৎপরতা আমরা পরিলক্ষিত হয় আমাদের কাছে। তো আমরা বেশ কিছুদিন পূর্বে মোহাম্মদপুর এলাকার যেটি সন্ত্রাসী কবজিকাটা আনোয়ার, তাকে গ্রেপ্তার করি। সে জেল হাজতে আছে। তারই আর এক সহযোগী টুন্ডা বাবু, তাকেও আমরা গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছিলাম। বাট পরবর্তীতে সে জামিনে এসে পুনরায় একই ধরনের অপরাধের সাথে জড়িত হয়। তাকেও আমরা গত 2রা জুলাই গ্রেপ্তার করি এবং আইনের হাতে সোপর্দ করি। আরব দেশের খেজুর চাষ হচ্ছে খাগড়াছড়িতে, বাণিজ্যিকভাবে চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক নূর আলম।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গার রসুলপুরের দুর্গম গ্রামে মিশ্র ফল বাগানের জন্য সুখ্যাতি রয়েছে শৌখিন কৃষক নূর আলমের। এই কৃষকই এবার আরবের খেজুরের বাণিজ্যিক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। শুরুতে ইংল্যান্ড থেকে মূল্যবান 25টি চারা সংগ্রহ করে বাগান করেন, পরে আরো 75টি চারা সংগ্রহ করেন সৌদি আরব থেকে। এখন সেসব গাছে থোকায় থোকায় ঝুলছে আরবের খেজুর। পাহাড়ি মাটিতে বাণিজ্যিকভাবে খেজুর চাষের খবরে অনেকে ছুটছেন তার বাগান দেখতে। খেজুর বাগানে কাম করতে খুব ভালো লাগে। বাগান দেখতে আসলাম, খুব ভালো লাগলো। 3টা ধাপে চারা, 2টা ধাপের চারার মধ্যে আমার 70টা গাছে এই বছর আলহামদুলিল্লাহ ফলন আসছে এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো উৎপাদন হচ্ছে। পাহাড়ের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় বারহি জাতের খেজুর বাগান করার পরামর্শ কৃষি বিভাগের। এই খেজুর যদি আপনারা আবাদ করেন আমাদের বেকারত্ব ঘুচাবে এবং অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ হব। কৃষক মোহাম্মদ নূর আলমের সফলতা দেখে এমন মিশ্র ফলের বাগান করতে আগ্রহী অন্যান্য কৃষকরাও। সময় সংবাদ, খাগড়াছড়ি। এই ছিল সময়ের বাণিজ্য। সঙ্গে থাকুন সময়।